যেই বোনকে আমার কোনোদিনই পছন্দ ছিল না, তারই হাজবেন্ডের সাথে আমার আজ বিয়ে হয়েছে। কতটা অস্বস্তিকর ভাবা যায়। একটা 2 মাসের বাচ্চার জন্য আমার বাবা আমার জীবনটা বাদ করে দিল। মাত্র পড়াশোনা শেষ করেছি, কোথায় চাকরি বাকরি করে নিজে পায়ে দাঁড়িয়ে নিজের পছন্দসই বিয়ে করব, তা না, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। বাচ্চাটাকে মাও পালতে পারতেন। বড় আপা মারা গিয়েছে বলে আমাকেই কেন এই বেটার সাথে বিয়ে দিতে হবে? রাগে গা ছমছম করছে। বাচ্চাটা আমার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আঙ্গুল খাচ্ছে। যত রাগে থাকুক, এইটাতে এই বাচ্চার তো কোনো দোষ নাই। ওকে আমি আমার রাগের কোনো ছিটে ফোঁটাও অনুভব করতে দেব না। কী সব ভাবতে ভাবতে লোকটা ঘরে ঢুকলো। তনু, তুমি কি এ ঘরে ঘুমাবে? আমি কি পাশের রুমে ঘুমাবো? মনটা চাচ্ছিল বলতে যে বেটা তুই জাহান্নামে যা, আমাকে জিজ্ঞেস করিস কেন, কিন্তু বলতে পারলাম না। তারপরও যেহেতু আমি ঘাড়তারা কিসিমের, তাই একটু বাঁকা করেই উত্তর দিলাম। আমি মানা করলে বুঝি রাস্তায় গিয়ে থাকবেন? বাসা আপনার, যেথায় মন চায় সেথায় গিয়ে ঘুমান। লোকটা আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সে দরজা টান দিয়ে চলে গেল। আমি সানাকে নিয়ে শুয়ে পড়লাম। হাতের পাশে গরম পানির ফ্লাক্স ও দুধের কৌটা, বাচ্চার প্রয়োজনীয় সবই আছে। জীবনটা এক রাতেই পাল্টে গেল। আমার বড় অপার নাম অনু। ছোট থেকেই তাকে আমার ভালো লাগে না। আমাদের বয়সের ব্যবধান ছিল 7 বছরের। বাবা মা তাকেই বেশি আদর করত। যেবার সে এসএসসি দিল, তার কিছুদিন আগে আমারও বার্ষিক পরীক্ষার ফলাফল হয়েছিল। অথচ বাবা মা কেউই আমার রেজাল্টে এত খুশি হয়নি। আমিও তো প্রথম হয়েছিলাম। কেন আমার রেজাল্টে খুশি হয়নি? অনু কি খাবে, অনু কি পড়বে, সবসময় সব ব্যাপারে সবার অতিরিক্ত যত্ন ছিল। আমার ভালো লাগতো না। অনু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। টিচারের বকাবাজি খাওয়া থেকে শুরু করে মায়ের হাতের মায়ের খাওয়া সব কিছুতে সে আমাকে বাঁচাতো। বড় হলো, বিয়ে হলো, ভাবলাম এবার বুঝি সব আদরের অংশ আমার। ভুল ছিলাম। আমার বাবা মা বিয়ের পর থেকে তাকে আরও বেশি আহ্লাদ করে রাখত। রান্নাঘরে পাঠিয়ে দিত ড্রাইভারের হাতে, যাতে করে কষ্ট করে রান্নাঘরে যেতে না হয়। খোঁজ খবর তো সারাদিনই ফোনে ফোনে নেওয়া হতো। অনু থেকে অনুর বরের বয়সের ব্যবধান ছিল 6 বছরের। তাহলে আমার সাথে এই লোকের ব্যবধান কত হলো? 6 + 7, 13 বছরের। ভাবতে গা কেটমিটিয়ে আসে। ধুর, কোন কপাল নিয়ে যে জন্মেছিলাম। সানা ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে পড়া বাচ্চাগুলো কি সুন্দর, বাহ, মায়া লাগছে। জন্মানোর পর মায়ের আদরটাও বাচ্চাটা ঠিক মতো পেল না। অনুর শরীর ভালোই তো ছিল, শুনেছিলাম। সিজারের সেলাই কাটার পর আমাদের বাসায় গিয়ে উঠেছিল। আমি শুধু মাঝে মাঝে বাচ্চা দেখতে ঘরে যেতাম। ওর সাথে কথা বলতাম না। ও ডাকতো, আমার ভালোই লাগতো না। ওর পাশে বসে দুটা কথা বলতে ইচ্ছাই করতো না। বাচ্চা হবার পর 40 দিন ছিল আমাদের বাসায়। এরপর তার বর, ও দুঃখিত, এখন তো সে আমার বর, অর্থাৎ ওই লোকটা তাকে গিয়ে নিয়ে আসলো। অনুকে যাওয়ার দিন কেমন যেন দেখাচ্ছিল, খুব কেঁদেছিল। তার 4 দিনের মাথায় বুকের ব্যথা উঠে মারা গেল। তাকে হাসপাতালে নেওয়ার আগেই সে আর নাই। তার মারা যাওয়ার পর আমার বাবা মায়ের চেয়ে বেশি কেঁদেছে এই লোকটা। সেদিন আমিও কেঁদেছিলাম অনুর জন্য। যত রাগই থাকুক না কেন, ছিল তো বোনই আমার। কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে প্রথম আওয়াজটা কানে গেল পপি মামির আওয়াজে। পপি মামির পরিচয়টা দেওয়া হয়নি। সে অনুর স্বামীর মামি হয়। মামার যক্ষা চিকিৎসা করতে আসে ঢাকায়। সে আর টেকেনি। 48 বছর বয়সে তার সন্তান নেই। মামা মারা যাওয়ার পর তাকে আর গ্রামে না ফিরিয়ে নিয়ে অনু তাকে তাদের সাথেই রেখে দেয়। মায়ের কাছে শুনেছি সে নাকি অনুকে অসম্ভব আদর করত। সে বাসায় আসার পর থেকে অনুর ঘুম ভালো হতো। সকালে উঠে নাস্তা বানিয়ে স্বামীকে অফিসে পাঠাতে হতো না। পপি মামি ঘরের সব কাজ করত। মহিলা দারুণ সুন্দরী, দেখে মনেই হয় না এত বয়স। যাই হোক, তার সুমধুর আওয়াজে ঘুম ভাঙল। তুমি তো ঘুমাচ্ছিলে। সানার ঘুম অনেক আগেই ভেঙেছে। দুধ খুঁজছিল, তাই খাইয়ে দিয়েছি। তুমি নাস্তা করতে আসো। খুব অবাক হলাম ঘড়ির দিকে তাকিয়ে। ঘড়িতে 11টা 30টার বেশি বাজে। আমি কখনো এত দেরি পর্যন্ত ঘুমাই নাই। আজ কি হলো বুঝলাম না। মাথাটাও ঝিমঝিম করছে। লোকটা বাসায় নাই, অফিসে গিয়েছে। বাসা জুড়ে চারদিকে অনুর ছবি। কেমন যেন আমার দিকে বিশ্রী মতো তাকিয়ে বলছে,
তুই সবসময় আমার ব্যবহৃত জিনিসই পাবি। আগে ব্যবহৃত জামা পরতি, আর এখন স্বামীও। হা হা হা। রাগ উঠে গেল আমার। পপি মামিকে বললাম, এই ছবিগুলো খুলে ফেলা হলো না কেন? সে কোনো উত্তর দিল না। আমি একে একে সব কটা ছবি খুলে ফেললাম। একেবারে সে ছবিটা দিয়ে হাতের আঙ্গুল কেটে গেল। দৌড়ে গেলাম কমন বাথরুমে। সে সময় এটাই কাছে ছিল। হাতের রক্ত বন্ধ করতে কলের নিচে হাত রাখলাম, কিন্তু চারিদিকে কেমন যেন বিশ্রী একটা পচা রক্তের গন্ধ পাচ্ছি আমি। কেমন পোড়া একটা গন্ধ নাক ছাড়ছে না আমার। এরপর কিছু খেয়াল করতে পারছি না। হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। যখন আমার চোখ খুলল, তখন আমার সামনে আমার নববিবাহিত স্বামী, যাকে আমার একেবারেই পছন্দ না। সে কখন আসলো? সে তো অফিসে ছিল। তাকে কে বলল? আমার চোখ পড়ল দরজার দিকে। পপি মামি দাঁড়িয়ে আছেন, তার কোলে সানা। আমি উঠে বসলাম, কিন্তু আমার মাথা তখনও টুলটুল করছে। মনে হচ্ছে মাথায় কেউ অনেক ভারী কিছু ভর দিয়েছে। ভারের কারণে আমি মাথা উঁচু করতে পারছি না। আমার খেয়াল মতে আমি আজ ঘুম থেকে উঠেছি বেলা 12টায়। তার কিছুক্ষণ পরই আমি মাথা ঘুরিয়ে পড়িয়ে গেলাম। আর এখন ঘড়িতে বাজছে রাত 8টা 30। সময় কিভাবে যাচ্ছে টেরই পাচ্ছি না। আমাকে লোকটা বলে উঠল, শরীর কেমন এখন? ভালো। কিছু খেয়ে নাও, তোমার শরীর দুর্বল অনেক, এজন্য বোধহয় এমন হলো। সানাকে আমার কাছে দিয়ে আপনারা এই রুম থেকে যেতে পারেন। আমি সানাকে ঘুম পাড়িয়ে খেয়ে নিব। সানাকে আমার কোলে দিয়ে পপি মামি চলে গেল। আর ওই লোকটা বসেই রইল। তুমি ঠিক আছো তো? আপনি এবার যেতে পারেন। সে চলে গেল। সানা খুবই লক্ষ্মী। শুনেছি অনুয়া নাকি ছোট থেকেই লক্ষ্মী। মায়ের মতো হয়েছে হয়তো। কোনো কান্নাকাটির আওয়াজ নাই, কোনো বিরক্ত নাই। খায় আর লম্বা লম্বা ঘুমায়। বাচ্চাটা লক্ষ্মী। এ বাসায় কাল আসার পর থেকে বাবা অথবা মা কেউ কি আমাকে কল করেনি? কাল থেকে ফোনটাও দেখা হয়নি একবারও। ফোনটা খুঁজে বের করতে আমার 10 মিনিট সময় লাগলো। অবশেষে পেলাম। ও মা! মায়ের এতগুলো ফোন! তাড়াতাড়ি কল ব্যাক করলাম। মা অশান্ত আওয়াজে বলে উঠল, তুই ঠিক আছিস? তাহলে জামাই বলল যে? সে যাই বলুক, আমার কথা বাদ দাও। তোমরা কেমন আছো? ভালো। তোর বিথি ফুপুর শরীর ভালো না, ওখানেই এসেছি। না হলে তোকে দেখতে আসতাম। আমার কিছু হয়নি। দেখতে আসার মতো তো কিছুই না। আচ্ছা বল, সানা কই? আমার কোলে ঘুমাচ্ছে। আচ্ছা মা, ওর মাও তো অনেক শান্ত ছিল, তাই না? মেয়েটা আমার আল্লাহ জানে কেমন আছে ওপারে। মা কান্না শুরু করার আগেই আমি আগে ভাগে ফোনের লাইনটা কেটে দিতে চাইলাম, এবং তাই করলাম। হঠাৎ মনে হলো কেউ মাত্র আমার ঘরের সামনে থেকে খুব জোরে দৌড় দিল। আমি দরজা খুলে দেখতে গেলাম, কেউ নাই। মামি রান্নাঘরে রুটি বেলছেন, আর ওই লোকটা পত্রিকা হাতে নিয়ে অন্য সবার ঘরে শুয়ে আছে। মানুষের মনের ভুল হতেই পারে, আমারও হয়েছে হয়তো। সানাকে দেখতে আবার ঘরে গেলাম। ও ঘুমিয়ে আছে। খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। রান্নাঘরে গিয়ে মামিকে বললাম, আমার ক্ষুধা লাগছে, খাওয়ার কি আছে? টেবিলে বসো, আমি খাবার দিতেছি। আমি একটু হাত মুখ ধুয়ে আসি। সানা কি একলা ঘরে? কিন্তু ও ঘুমাচ্ছে। বাচ্চাদের একলা কখনো রাখতে নাই। সে খুব রাগের স্বরেই কথাটা বলল। আমার আবার এই ধরনের স্বর খুব গায়ে লাগে। আমিও বললাম, গতকাল থেকে বাচ্চাটা আমার, ওর মা আমি। আমি ভালো বুঝবো ওকে কিভাবে রাখতে হবে। প্রয়োজনে আমি বাথরুমের দরজা খুলে গোসল করব। আমি চলে আসলাম। পিছনে ফিরে দেখলাম ওই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা একটা মেয়েলি লোক। মেয়ে মানুষের মতো দরজার পাশে দাঁড়িয়ে কথা শুনে। অসহ্য একটা। আমি গোসল করতে যাওয়ার সময় সানার চারদিকে বালিশ দিলাম। দরজাও খোলা রাখলাম বাথরুমের। গায়ে সাবান মাখার সময় মনে হলো কে যেন ঘরের লক ঘুরাচ্ছে। আওয়াজটা কানে যেতেই আমি বাথরুম থেকে বের হলাম। ভেজা শরীর শুধু একটা টাওয়ালে পেঁচিয়ে বের হওয়ায় ঘর ভেজা ভেজা হয়ে গেল। না, কেউ নেই। আমি আবার বাথরুমে ফিরে গেলাম ভেজা কাপড় বদলাতে। এবার খুব জোরে আওয়াজ হলো। আমি তাড়াতাড়ি জামা বদলিয়ে ঘর থেকে বের হলাম। দেখলাম খাওয়ার টেবিলে লোকটা বসে আছে। সে খাচ্ছে। সে আমাকে এভাবে বের হতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? না, কিছু না। তাহলে আসো, খেয়ে নাও। আমি ঘরে ফিরে গেলাম। সানাকে দেখে আসলাম।
খাবারের প্লেটে খাবার নিয়ে ঘরে চলে গেলাম। সানার সামনে বসেই খাবো। খাবার শেষে কিছুক্ষণ মোবাইলে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে গেলাম। গতকালের মতো আজও আমার ঘুম ভাঙল অনেক দেরিতে। সানা পপি মামির কোলে। মামি বললেন, সানাকে রাখতে সমস্যা হলেও আজ থেকে আমার সাথেই ঘুমাবে। না, আমি কি কাউকে বলেছি যে আমার সানাকে রাখতে সমস্যা? তুমি অনেক গভীর ঘুমে থাকো। ও উঠে কান্না করে ক্ষুধায়। তুমি তো টেরও পাও না। কাল থেকে পাবো। ওকে আমার কাছে দিন। নাস্তা পরে খাবো। আমি সানাকে নিয়ে ঘরে গেলাম। ওকে গোসল করানোর জন্য গরম পানি দিলাম। কিভাবে বাচ্চাদের গোসল করাতে হয় সেটাও দেখে নিলাম ইউটিউব থেকে। সানাকে আমার অনেক আদর দিতে ইচ্ছা করে, অনেক বেশি। গত 2 দিনের মতো আজও আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সকালে উঠতে পারলাম না। যখন ঘুম থেকে উঠি শরীর খুব ক্লান্ত লাগে। গতকাল যেহেতু পপি মামিকে খুব গলা বাড়িয়ে বলেছি আমি উঠতে পারবো সকালে, কিন্তু উঠতে তো পারি নাই। সেই জিদে আমার কিছুই ভালো লাগছে না। সারাদিন আমার জিদে জিদেই কেটে গেল। রাতে লোকটা এসে সানার সাথে খেলতে শুরু করলো। আমি তার কোল থেকে সানাকে নিয়ে নিলাম। কি হয়েছে? ওকে নিয়ে গেলা যে? ও ঘুমাবে এখন। তুমি নাকি প্রতিদিন দেরি করে ওঠো ঘুম থেকে। ও নাকি ক্ষুধায় কান্না করে। তাহলে তুমি ওকে তোমার সাথে রাখো কেন? ও আমার সাথেই থাকবে। ওকে আমিই দেখে রাখবো। সানাকে ঘুম পাড়িয়ে যখন রুমে বসে আছি তখন পপি মামি আসলেন। তনু খাবে না? আমার ক্ষুধা নাই এখন, পরে খাবো। খাবার দিয়ে যাই। এখানেই খাও। দেন। সে আমার ঘরে খাবার দিয়ে গেল। আমি সে রাতে সারাদিনের জেদের কারণে আর কিছু খেলাম না। যেভাবে খাবার দিয়ে গিয়েছিল খাবার সেভাবেই পড়ে রইল। মধ্যরাত পর্যন্ত আমার মোবাইলে গেমস খেলার অভ্যাস অনেক দিনের। আজও তাই হলো। আমি জেগে জেগে গেমস খেলছি। তখন কয়টা বাজে? 1:30 আশেপাশে হয়তো। খুব হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি ডানে বামে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি খুব আস্তে দরজা খুলে বের হলাম। বের হয়ে দেখলাম কেউ নাই। বাকি 2 ঘরের দরজা বন্ধ। হয়তো পাশের বাসা থেকে আওয়াজ এসেছে। আমি আবার ঘরে ফিরে আসলাম। সানা ঘুমিয়ে আছে। দরজা দিয়ে আবার মোবাইল হাতে নিলাম। গেমস খেলতে খেলতে এবার একটু আপত্তিকর আওয়াজ আসলো কানে। খুবই বিরক্তিকর আওয়াজ। মানুষ তার পার্সোনাল সময়ে একটু সতর্ক থাকতে পারে, তা না আশেপাশের মানুষকে অন্তরঙ্গ আওয়াজ শোনাবে। একটু একটু ঘুম পাচ্ছে। আমি কখন যেন ঘুমিয়ে পড়লাম। আজ ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমালাম। যে সময়ের অ্যালার্ম দিয়েছিলাম সে সময় আমার ঘুম ভাঙল। আজ যখন সানা ঘুম থেকে উঠে ক্ষুধায় কান্না করতে নিল তখনই পপি মামি দরজা খুলে ঢুকতে নিলেই আমাকে দেখে একটু অবাক হয়ে যায়। তুমি জেগে আছো? জেগে আছি। সে আমার ঘরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। উনি অফিসে চলে গিয়েছে? না, গোসলে গিয়েছে বোধহয়। ও আচ্ছা, সানাকে দাও আমার কাছে। ওর বাবা যাওয়ার আগে ওকে দেখে যাই একবার। আমি নিয়ে আসি ওকে। ওর জামাটা বদলে নেই। কিছুক্ষণ পর আমি নিয়ে গেলাম সানাকে ওর বাবার কাছে। ওর বাবা ওকে আদর করে অফিসে চলে গেল। এরপর আমি নাস্তা করে নিলাম। সানাকে খাইয়ে দেয় গোসল করিয়ে বিকেলে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় নুডলস রান্না করলাম। আমিও খেলাম, পপি মামিকেও দিলাম। মায়ের সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম। মা আমাকে বোঝালেন আমার ওনার সাথে বিয়ে হয়েছে। বিয়ে কোনো ফাইজলামি না, ভাগ্যে ছিল। এটা এড়ানোর কোনো উপায় নেই। তাই এখানেই মনোযোগ দিয়ে সংসার করতে হবে। তাকেই স্বামী হিসেবে মেনে চলতে হবে। এখানেই নিজেকে সুখী করতে হবে। আমিও নীরবে ভাবলাম, আসলেই কপাল আমার এখানে এই গল্প লিখেছিল। এটাই মেনে নিতে হবে। আমি রান্নাঘরে গিয়ে পপি মামিকে বললাম, রাতের রান্নাটা আজ আমিই করব। কেন? আমার রান্না ভালো হয় না? হয়, কিন্তু আজ আমি রান্না করব। আপনি সানাকে ঘুম পাড়িয়ে দিন। ওই রাতের এতটুকুই আমার মনে আছে। মনে আছে আমি রান্না করছিলাম। আমি হঠাৎ কারো হেঁটে যাওয়ার আওয়াজ শুনে ফিরে তাকালাম। কেউ ছিল না। কিন্তু আমি তার কয়েক সেকেন্ডের মধ্যে আবারও মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। প্রথম দিনের মতো চোখ খুলেই দেখলাম আমি হাসপাতালে শোয়া। আমার পাশে আমার বাড়ির মানুষ।
মা বসে আছেন ঠিক ডান দিকে। আমাকে চোখ মেলতে দেখে বলে উঠল, চল আমাদের সাথে, আমরা তো তোর খারাপ চাই, তাই না খেয়ে দিয়ে শরীরের এই হাল করেছিস। আমি কিছু বলার শক্তি পাচ্ছি না, তবুও আধো আধো করে বললাম, সানা কই? আছে ও পপির কাছে। আমি বাসায় যাব। তোকে বাসাতেই নিব, চল না, আমি ওই বাসাতেই যাব। কিছুদিন পর আসিস, শরীর ভালো হোক। এর মধ্যে লোকটা আসলো। সে বলল, তোমার শরীর অনেক খারাপ, তুমি আগে সুস্থ হও, তারপর এসো। না, আমি এক্ষুনি যাব, আমি সুস্থ, আমার কিছুই হয় নাই। কেউ হিসাব মিলাতে পারল না তনু কেন এমন করছে। শারীরিক দুর্বলতার কারণে সে মাথা ঘুরিয়ে পড়েছে বলে ডাক্তার জানায়। আমি বেশ জেদ করেই বাসায় যাই। মা তার সাথে তার বাসায় আমাকে নিতে চাচ্ছিলেন, আমি যাইনি। বাসায় যাওয়ার পর আমি সানার সাথে ব্যস্ত হয়ে গেলাম। খাওয়ার জন্য আমাকে যখন ডাকা হলো, আমি তখন সানাকে কোলে নিয়ে খেতে বসলাম। আমি আমার হাত দিয়ে নিয়ে খাবার খাচ্ছি। তখনই পপি মামি বলে উঠল, তোমার খাবার গরম করে দিই, ঠান্ডা হয়ে গিয়েছে। আমার কথাটা ভালো লাগলো না। আমি উত্তরে বললাম, আমার ঠান্ডা খাবারে কোনো সমস্যা হচ্ছে না। সে আর কিছু বলল না। আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতি নিভিয়ে দিলাম। আজ মোবাইল হাতে নেইনি, গেমস খেলবো না। আজ দেখব আমার ঘুম আসে কিনা। অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসলো না। মধ্যরাতে অল্প আওয়াজেও খুব জোরে শোনা যায়। আমার কাছে মনে হলো কেউ আমার ঘরের দরজা খুলছে। আমি অন্ধকারে ঘুমের ভান করে শুয়ে রইলাম। কে খুলেছে বোঝা যাচ্ছিল না, বেশি অন্ধকার ছিল চারিদিক। একটু পরে দরজাটা আবার আস্তে করে লাগিয়ে দেওয়ার আওয়াজ পেলাম। সে রাতে অনেকক্ষণ জেগেছি, কোনো আওয়াজ আর পেলাম না। সকালে উঠে সানাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে দেখলাম সানার বাবা চলে গিয়েছে অফিসে। পপি মামি টেলিভিশন দেখছে। আমি তার সাথে খুব একটা কথা বলিনি এই কদিন। আজ নিজ থেকেই বললাম, আপনার কাছে রান্না শিখতে হবে, খুব ভালো রান্না করেন। তাই নাকি? ঠিক আছে, শেখাবো। মামা নিশ্চয়ই আপনার রান্নার খুব পছন্দ করতেন। সে একটু মন খারাপ করে বলল, করতেন। আমাকে সবসময় বলতেন আমাকে নাকি রান্নার প্রতিযোগিতায় পাঠাবেন। ও, মামার যেন কি হয়েছিল? যক্ষা। কতদিন আগে ধরা পড়েছিল? ডাক্তার দেখানোর পরই তো ধরা পড়ল। ও, আর মরে গেল? আমার এই ব্যাপারে কথা বলতে ভালো লাগে না। এই বলে সে উঠে গেল। আমি আবার তার পেছনে উঠে গেলাম। আচ্ছা মামি, রাতে আমার ঘরের দরজা কে খুলেছিল জানেন কিছু? সে হেসে বলল, তোমাদের দুই বোনেরই কি এই ধরনের অসুখ আছে নাকি? সেও এমন ভাবত। আমার কাছে সব কিছু ঘোলা মনে হচ্ছিল। আমি আর কথা বাড়ালাম না। রাত হলে আমি খাবার নিয়ে আমার ঘরে গেলাম। তাদের বোঝালাম আমি খাবার খেয়েছি। আমি গত রাতের মতো আজও ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। অনেক রাতে কারো ঘরের দরজা লাগানোর আওয়াজ শুনলাম। খুব আস্তে আস্তে বের হয়ে দেখার চেষ্টা করলাম কোন ঘরের দরজার আওয়াজ হলো। কিছুই দেখতে পেলাম না। দুই রুমের দরজাই বন্ধ, কেউ বের হয়নি। আমি আমার রুমে চলে আসলাম। সকালে উঠে মামিকে বললাম, কিছু বাজার করা দরকার, আপনি সানার বাবার কাছ থেকে টাকা রেখে দিন, একটু পর বাজার থেকে কিছু নিয়ে আসবেন। সানার বাবা ওইখানেই ছিল। সে উত্তর দিয়ে বলল, আমি ফেরার সময় বাজার করে আনব, কি কি লাগবে আমাকে লিখে দাও। না, আমার এখনই লাগবে। সানার দুধ শেষ, আমি কিনে দিয়ে যাচ্ছি। না, আপনার অফিসে দেরি হবে, আপনি যান, টাকা দিয়ে যান। এক রকমের বাধ্য হয়ে সে টাকাটা দিল। সে যাওয়ার পর আমি মামির হাতে বাজারের লিস্ট ও টাকা দিয়ে বললাম সেগুলো নিয়ে আসতে। সে খুব খুশি না এই ব্যাপারে। সে যাওয়ার পর আমি সানাকে শুইয়ে দিয়ে ঘরে নেমে পড়লাম কিছু খুঁজে বের করতে, যেন এই ঘর 101টা রহস্য লুকিয়ে রেখেছে। আমি প্রথমেই সানার বাবার ঘর খুঁজতে গেলাম। তার আলমারি থেকে পেলাম কিছু অ্যাডাল্ট ভিডিওর ক্যাসেট, কিছু বাজে বই। একেবারে নিচে আমি খুঁজে পেলাম একটা সিন্দুকের মতো বাক্স। সেটা খুলতেই পেয়ে গেলাম আমার অপ্রিয় বোনের ডায়েরি। কলিং বেলের আওয়াজ পেতে আমি খুব দ্রুত সব গুছিয়ে দরজা খুললাম। ডায়েরিটা সরিয়ে ফেললাম। সে বাজার নিয়ে আসার পর বললাম, আমার খুব মাথা ব্যথা করছে, আপনি রান্না করেন, আমি কাল থেকে করব।
ঘরের দরজা দিয়ে ডায়েরি পড়া শুরু করলাম। ডায়েরিটা পরিচিত, অনেক পুরনো ডায়েরি। একেবারে তার জীবনের বিশেষ দিনগুলো সম্পর্কে এখানে লেখা। অনুর ডায়েরি লেখার অভ্যাস অনেক আগে থেকেই, কিন্তু কখনো পড়িনি। আজ পড়ছি। সেখান শুরু থেকে জানতে পারলাম সে বাবা মা আর আমাকে কতটা ভালোবাসে। লেখাগুলো এত গুছিয়ে লেখা, ভালো লাগছিল পড়তে, বিরক্ত লাগছিল না একেবারে। এরপর তার কৈশোর ও যৌবনের অনেক অজানা কথা পড়লাম। জানিতে পারলাম বিয়ের পর সুখী। সানার বাবা তাকে অনেক ভালোবাসে। এরপর জানতে পারলাম পপি মামি কতটা ভালো। জানতে পারলাম মামা একদিন হঠাৎ ঘুমের মধ্যে মারা গেলেন। তখন অনু গর্ভবতী। প্রায় রাতে সে আজব আওয়াজ শুনত। ঘুমের পাশ হাতিয়ে সানার বাবাকে পেত না। সে উদ্ঘাটন করল, সানার বাবা রাতে অনুর ঘুমানোর পর উঠে যায় মামির ঘরে। একদিন হাতে নাতে তাদের পরকীয়া ধরতেও পারে। এতে সানার বাবা মাপ চায় তনুর কাছে, পাঠিয়ে দেয় তাকে তাদের গ্রামে। অনু মাপ করে দেয় স্বামীকে। কাউকে কিছু জানায়নি সে, মা বাবাকে কেউ না। বাচ্চা হওয়ার সময় সে যখন এই বাসায় ছিল, সে আজ করতে পারে মামিকে আবার আনা হয়েছে। সে ফিরে গিয়ে এর প্রতিবাদ জানাবে বলে শেষ পাতায় লেখা। আর কিছু লেখা নাই, সাদা পাতা। এরপর একটুক আমার জানার দরকার ছিল। আমাকে যেভাবেই হোক জানতে হবে। আমি ডায়েরি লুকিয়ে ফেললাম। রাতে সানার বাবা বাসায় ফিরলেন। আমি বললাম আমি ঘরে খাওয়া দাওয়া করব। খাবার দেওয়ার পর আমি না খেয়ে খাওয়ার ভান করে শুয়ে পড়লাম। সে রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাইনি। অপেক্ষায় ছিলাম দরজা খোলার আওয়াজে। কিন্তু কি আশ্চর্য, কোনো আওয়াজ হলো না সে রাতে। এমনকি তার পরের 2 রাতেও। তৃতীয় রাতে প্রায় 2টার দিকে আওয়াজ হলো। আমি উঠে গেলাম। প্রথমে মামির ঘরের দরজা বন্ধ দেখে সেখানে কান পাতলাম। কোনো আওয়াজ নাই। এরপর গেলাম সানার বাবার ঘরের সামনে। সেখানে আওয়াজ হচ্ছিল কথার। 2জন কথা বলছিল, তবে তা স্পষ্ট না। আমি দরজার লক ঘোরাতেই সব থেমে গেল। মুহূর্তে সব নিশ্চুপ। আমি দরজার বাহিরেই বসে রইলাম। ভোর হয়ে গেল, কেউ বের হয় নাই ঘর থেকে। সকালে দরজা খুলে বের হলো পপি মামি। তাকে দেখেই আমি হেসে দিলাম। সারা রাত অপেক্ষা করেছি, এতক্ষণে আপনার আমার উপর মায়া হলো। সানার বাবা দৌড়ে আসলেন। আরে তনু, তুমি এখানে? আপনাদের রংলীলা দেখতে বসেছিলাম। তুমি ভুল বুঝছো, এমন কিছু না। তো কেমন কিছু? অনুও জানতো এইসব, তাই না? মামি রুম থেকে বের হয়ে গেল। সানার বাবা আমাকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে, আর আমি তর্ক করেই যাচ্ছি। হঠাৎ কেউ আমার মাথায় কিছু দিয়ে আঘাত করলো। আমি নিস্তেজ হয়ে শুয়ে পড়লাম। কিছু বলার শক্তি পাচ্ছি না আমি। জ্ঞান আসার পর হাত পা নাড়তে পারছিলাম না। আমার হাত পা ততক্ষণে বাঁধা হয়ে গিয়েছে। আমার মাথায় কে যেন সুন্দর করে ব্যান্ডেজও করেছে। আমি খাটেই শোয়া, আমার পাশে বসা আমার মা। সে আমার দিকে তাকিয়ে বলছে, ওদের মধ্যে সম্পর্ক তাতে তোর কি? তুই কেন রাত জেগে ওদের ঘরের পাশে বসেছিলি? তুই একটু বেশি বেশি করিস। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি আরও অবাক হই যখন মা পপি মামিকে বলেন, একটা বালিশ দাও তো পপি। ওর নাকে মুখে চেপে ধরে আজ ওকে মেরেই ফেলি। প্রতিদিনের জ্বালা ভালো লাগে না। মাকে আমি কিছু বলার আগেই মা আমাকে মুখে বালিশ চেপে ধরল। আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না। সানা কাঁদছে। হাউমাউ করে লাফিয়ে উঠলাম। আমি এতক্ষণ স্বপ্নে ছিলাম। সারা রাত আমি যেখানে বসেছিলাম সেখানেই বসে আছি আমি। বাহিরে এখনও অন্ধকার। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম এখানে। সানার আওয়াজ শুনে চোখ খুলেছে। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তবে তাদের পরকীয়া মিথ্যা না। আমি যে জায়গায় রাতে বসেছিলাম আমি সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর হবে হবে প্রায়। আমি দৌড়ে সানার কাছে গেলাম। ওর কাছে যেতেই ও কান্না থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে রইলাম। মাথা গরম করে কিছু করা যাবে না। আমাকে ঠান্ডা মাথায় সব করতে হবে, ভাবতে হবে। তাছাড়া অনুর মৃত্যুর রহস্য আমার এখনও জানা বাকি। আজ অনুর জন্য খুব মায়া লাগছে। সানার জন্য খুব মায়া লাগছে। এত অল্প বয়সে সে মা হারা সন্তান। অনু থাকতে কখনো অনুর প্রয়োজন বোধ হয়নি। আজ মনে হচ্ছে আমার সাথে ওর সম্পর্ক ভালো থাকলে হয়তো
আমাকে কিছু শেয়ার করত। আফসোস লাগছে আজ, খুব আফসোস। সকাল হলো, আমি ইচ্ছে করে ঘুম থেকে দেরি করে উঠলাম, যাতে তাদের সন্দেহ না হয়। কারণ এতদিন আমি বুঝে গিয়েছিলাম আমার রাতের খাবারের সাথে ঘুমের ঔষধ জাতীয় কিছু মেশানো হতো। সারাদিন খুব স্বাভাবিক ব্যবহার করলাম পপি মামির সাথে। রাতে সানার বাবা বাসায় আসলো। আমি তাকে আজ নিজে উঠে গিয়ে খাবার দিলাম। আমার তার সাথে ভাব করা হচ্ছে প্রথম কাজ এখন। আমি তার সাথে সারাদিন কি করলো, কি না করলো, সব জিজ্ঞাসা করলাম। রাতে সে ঘুমাতে যাওয়ার আগে বললাম, আপনি এখন থেকে আমার ঘরে ঘুমাতে পারেন। সে কিছুটা বেকায়দায় পড়ে গেল। মনে হচ্ছিল না সে পেরেই সে আমার ঘরে ঘুমাতে আসলো। আমিও পপি মামির হাতে রান্নাই খেয়েছি এই ভান করে শুয়ে পড়লাম। সানা ঘুমিয়ে গেল, আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। অর্ধেক রাতে সানার বাবা দরজা খুলে বের হয়ে গেল। আমি টের পেলাম, কিন্তু উঠলাম না। সকালের দিকে সে আবার এই ঘরে এসে ঘুমানোর ভান করল। পরদিন সানার বাবা অফিসে যাওয়ার পর আমি পপি মামির সাথেও খাতির করার চেষ্টা করলাম। এক পর্যায়ে বললাম, জানেন মামি, এতদিনে বুঝেছি এটাই আমার কপাল, এটাই আমার শখ। কোনটা? এই যে সানা আর সানার বাবা। আমার এখন এখানেই সংসার, এখানেই মনোযোগ দেওয়া উচিত। সে কিছুটা ভারী গলায় বলল, হঠাৎ এমন চিন্তা? কি করব বলেন? শত হলেও আমার স্বামী সে। আমার তো তাকে আপন করে নেওয়াতেই সার্থকতা। সে আর কিছু জিজ্ঞাসা করল না। আমি অনুর একটা শাড়ি বের করে আজ পরলাম। রাতে সানার বাবা বাসায় আসার পর বললাম, আমাকে কেমন দেখাচ্ছে? সে একবার চোখ উঠিয়ে আবার নামিয়ে ফেলল। বলল, হুম, সুন্দর। রাতে অন্য দিনের মতো সবাই ঘুমিয়ে গেল। আসলে ঘুমের ভান ধরল। আমি সকালে উঠে পপি মামিকে বললাম, আচ্ছা মামি, কিভাবে সানার বাবাকে আকর্ষণ করব বলেন তো? সে আবার একটু খেপা গলায় বলল, আমি জানি না। আসলে অনুকে এখনো ভুলতে পারিনি, তাই আমার সাথে স্বাভাবিক হতে পারছে না। আপনি তো ওনার মায়ের মতো, একটু বোঝান না ওনাকে। সে এরপর একেবারে তার ঘরে চলে গেল, দরজা বন্ধ করে শুয়ে পড়ল। এই ফাঁকে আমি আলাদা করে তরকারি রান্না করলাম। সানার বাবার ঘর থেকে ঘুমের ওষুধ পেয়ে গেলাম। একটা খাবার আলাদা করে উঠিয়ে রাখলাম, আরেকটায় মেশালাম ঘুমের ঔষধ। রাতে খেতে বসে সানার বাবা বললেন, খাবারে কেমন একটা গন্ধ। কিছুটা খেয়ে দিয়ে যাওয়ার মতোই অবস্থা হলো। কিন্তু আমি ইনিয়ে বিনিয়ে বললাম, আমি রান্না করেছি, আজকের মতো খান, কাল থেকে মামি আবার রান্না করবে। সে খেয়ে নিল। মামিকেও একই তরকারি খাওয়ালাম। আমি আস্তে করে প্লেট নিয়ে রান্নাঘরে গিয়ে আমার প্লেটের তরকারি ফেলে দিয়ে ওঠানো অন্য তরকারি দিয়ে খেয়ে নিলাম। কি হাস্যকর বিষয়! প্রতিদিন সে আমার খাবারে ওষুধ মেলায়, আজ আমি মিশিয়েছি। আজ তারা ঘুমাবে। সানার বাবা ঘুমানোর আগে তার পাশে গিয়ে শুলাম আমি। তার মাথা হাতানোর ছলে তাকে জিজ্ঞাসা করলাম অনেক কথা। আচ্ছা, মামার কি অসুখ হয়েছিল? ততক্ষণে সানার বাবা হালকা ঘুমের নেশায়। আধো আধো কথা বোঝা যাচ্ছে, যক্ষা হয়েছিল। কিন্তু আর জানেন কি হয়েছে? কি? পপি মামি কাকে যেন ফোন করে বলছিল উনি নাকি মামাকে মেরে ফেলেছে, আপনাকে আমাকেও নাকি মেরে ফেলবে। ঘুমের হালকা নেশা থাকা সত্ত্বেও বোঝা গেল সানার বাবা এটা শুনে খুব অবাক হয়েছে। সে আমাকে আবার জিজ্ঞেস করলো, কি বলো, কখন, কাকে বলেছে? আমি জানি না, আমি পুরোটা শুনতে পারিনি। তবে শুনলাম সে একই কথা বলছে। সে নাকি আপনার ব্যাংকের টাকাগুলো সম্পর্কে জেনে গিয়েছে। সবই মিথ্যা ছিল, শুধু সত্যটা জানতে। কি? কিন্তু আমার ব্যাংকে অত টাকা নেই। আমি একটু কথা ঘুরিয়ে বললাম, কে যেন এমনই তো শুনলাম। তুমি ভুল শুনছ। সানার বাবা ঘুমিয়ে যাচ্ছে। আমি তাকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু সে তো এটাও বলল যে আপনি নাকি অনুকে মেরে ফেলেছেন। আমার অনুকে কখনো ভালো লাগতো না। ভালোই করেছেন, মেরে ফেলেছেন। আমি অনুকে মারি নাই। অনুকে আমারও পছন্দ ছিল না। আমি তো পপিকে পছন্দ করতাম। ও মিথ্যা বলেছে। অনুকে আর মামাকে ওই মারছে। আমার গা শিউরে উঠল। আমি বললাম, অনুকে নাকি আপনিই মেরেছেন, বালিশ চাপা দিয়ে। এবার সানার বাবা পুরো ঘুমের নেশায়। সে আবছা আবছা করে বলল, অনুকে স্লো পয়জন দিয়ে মারা হয়েছে, প্রতিদিন ঘুমের ওষুধ আর স্লো পয়জন মিলিয়ে। আর মামাকেও সেভাবে, মামাকেও একইভাবে মারা হয়েছে।
সবাইকে বলা হয়েছে উনি হাসপাতালে মারা গিয়েছেন, কিন্তু উনিও আমাদের সম্পর্কের কথা জেনে গেছিল। তাই তাই ওনাকে মেরে ফেলছেন। হুম, ওই বেটাই তো অনুর মনে সন্দেহ ঢুকাইয়া গেছিল। সবাইকে মেরে ফেললেন। ভয় লাগলো না? আমি মারি নাই, পপি এসবের প্ল্যান করেছে। আর আপনি তাতে সাহায্য করছেন। খুনি আপনিও। আমি তোমাকে অনেক পছন্দ করতাম তনু। আসো, আমরা দুজন মিলে পপিকে মেরে ফেলি। তাহলেও ও আর আমাদের মারতে পারবে না। আমি ধাক্কা দিয়ে লোকটাকে ওপাশ থেকে সরিয়ে দিলাম। ঘেন্না লাগছিল। একটা অবৈধ সম্পর্কের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। আমার সারা রাত ঘুম হলো না। দুজনকেই ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিল, তাই দুজনে ঘুমাচ্ছে। পপি দুপুরের দিকে উঠল। ওঠার পর বলল, এত দেরি করে ঘুম ভাঙল কেন বুঝলাম না। মাথাটাও ব্যথা করছে। আমি সানাকে কোলে নিয়ে বললাম, মামি, আপনার ভাগ্নে কালকে আমাকে 2টা ওষুধ দিয়ে বলল এটা মামিকে খাইয়ে দিল। কেন বলেছিল বুঝি নাই। তবে রাতে যখন আমাকে আদর, সে ভ্রুকুচকে সামনে এসে বলল, আদর? কিসের আদর? সানার বাবা কালকে প্রথম আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। সে খুব রেগে যাচ্ছিল। বোঝা যাচ্ছিল। আমি বললাম, মামি, রাতেও কী সব যে বলছিল বুঝলাম না। বলল আপনাকে নাকি পুলিশে ধরিয়ে দিয়ে সে আমার সাথে সংসার করতে চায়, কারণ আপনি নাকি মামা আর অনুকে মেরে ফেলেছেন। কি এসব কি বলছো? বিশ্বাস করুন, আমিও অবাক হয়েছি ওনার এসব কথা শুনে। সে দৌড়ে সানার বাবার দিকেই যাচ্ছিল। আমি বললাম, সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। এখনও ঘুমাচ্ছে লোকটা। আজ অফিসেও গেল না। মামি আমার দিকে তেড়াভাবে তাকালো। তার চোখে মুখে আগুন জ্বলছে। আমি সানাকে নিয়ে তখন অন্য রুমে ঢুকে গেলাম। ভেতর থেকে দরজা দিয়ে বসে রইলাম। আর ওইদিকে পপি রান্নাঘর থেকে বটি নিয়ে সানার বাবার সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, এত ভালোবাসতাম তোকে, এত বেশি যে 2টা খুন করছি, আর তুই আমাকে পুলিশ ধরিয়ে নতুন সংসার করবি? সানার বাবা তখনও ঘুমে থাকাটাই স্বাভাবিক। আমি তাকে আগেই বালিশ চেপে মেরে ফেলেছিলাম। পপির প্রশ্নে কোনো উত্তর না দেওয়ায় তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে মরা লাশের গায়েই আরও কয়েকটা আঘাত করে বসলেন। আমি ততক্ষণে পুলিশকে ফোন করে বললাম, পপি আমাকে আর সন্তানকে মেরে ফেলতে চাইছে। সেই ভয়ে আমরা আলাদা একটা ঘরে লুকিয়ে আছি। পপি এতটাই ক্রোধে ছিল যে সে সেখান থেকে সানার বাবাকে খুন করে ওইখানে বিলাপ করে কান্না করছিল। পুলিশ আসলো। আমি দরজা খুলে দিয়ে এমন অভিনয় করলাম যে সানার বাবার মৃত্যুতে আমার অনেক বড় ধাক্কা খেয়েছি। বারবার মূর্ছা যাওয়ার ভান করছিলাম। খারাপকে খারাপ শেষ করেছে। যেভাবে ওরা খুন করেছে 2 বৈধ সম্পর্কের, আমিও ঠিক তাদের মতো করেই তাদের অবৈধ সম্পর্ক শেষ করে দিলাম। ও হ্যাঁ, আমার তো স্বামী মারা গিয়েছে। অনেক কাঁদতে হবে আমাকে। এখনও কে বা দেখেছে জীবনের? পুলিশ ধরে নিয়ে গেল পপিকে। আমাকে আর সানাকে উদ্ধার করা হলো। কেউ কখনো জানবে না এই সত্য। যেভাবে আমি কখনো জানি নাই অনু আমাকে কতটা ভালোবাসতো। সে যে সানার নাম তনুই রাখতে চেয়েছিল, কিন্তু সে নাম রাখতে দেয়নি তার স্বামী। আজ খুব আফসোস হচ্ছে একটাবার তাকে জড়িয়ে ধরতে না পারায়। বাবা মা এসেছেন সানাকে আর আমাকে নিয়ে যেতে। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। পপির জবানবন্দিতে সব সত্য প্রকাশ হলো। আমি তাকে উস্কিয়ে বলার পর আমি বারবার অস্বীকার করি। তবে পপি বারবার বলার পরও আদালত বিশ্বাস করল না যে সে সানার বাবাকে বালিশ চেপে আগে শ্বাসরুদ্ধ করে মারেনি। কারণ ফরেন্সিক রিপোর্টে এটাই প্রমাণ হয়। সাথে পুলিশ জব্দ করে অনুর ডায়েরি। সবার মধ্যে জানাজানি হয় এই অবৈধ সম্পর্কের কথা। সবাই জানুক, অবৈধ সম্পর্ক শুধু বন্ধু বান্ধবীর মধ্যেই হয় না, দূর সম্পর্কের মামি খালা ফুপু ভাবি বোনের সাথে হয়। যাদের নিয়ে কেউ কখনো সন্দেহ করবে না, ভাববে ওরা মা ছেলের মতো, অথবা ও তো ওকে বোনের চোখে দেখে। যেসব সম্পর্কের কারণে বৈধ সম্পর্কগুলো মরে যায় সব কিছু। সানা এখন আমার কাছে থাকে। আমি তাকে আদর করে অনু বলে ডাকি। মা তা শুনে মাঝে মাঝে চোখ মোছেন। অবশেষে মৃত মেয়ের প্রতি জীবিত মেয়ের ভালোবাসা তাকে কাঁদায়। পরকীয়া সম্পর্কগুলো এমন কারো সাথেই তৈরি হয় যা আশপাশের মানুষ সহজে সন্দেহর আওতায় আনবে না। দেখা যায় এক আসলে তা আরেক।
সমাপ্ত।